প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরের নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, নবম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা সিলেবাসে দেখে নাও কী কী বিষয় তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে ফুল মার্কস থাকবে তোমাদের 50, তার মধ্যে 40 নম্বরের লিখিত পরীক্ষা হবে আর 10 নম্বরে তোমাদের প্রজেক্ট জমা দিতে হবে। 40 নম্বরের লিখিত পরীক্ষা হবে, তার সিলেবাসে দেখে নাও কী কী বিষয় তোমায় থাকবে নব নব সৃষ্টি, আকাশে 7টি তারা এবং বাংলা শব্দভাণ্ডার। আর থাকবে চিঠি এবং ভাবার্থ, সারাংশ, শব্দ ও পদ, আবহমান, রাধারানী, বিশেষ বিশেষণ, সর্বনাম, বিস্তারিত আলোচনা। টেক্সট থেকে থাকবে নব নব সৃষ্টি, আকাশে 7টি তারা, চিঠি, আবহমান আর রাধারানী। আর ব্যাকরণ থেকে থাকবে তোমাদের বাংলা শব্দভাণ্ডার, ভাবার্থ ও সারাংশ, শব্দ ও পদ, বিশেষ বিশেষণ, সর্বনাম, বিস্তারিত আলোচনা। আর তোমাদের সহায়ক পাঠ বোর্ড থেকে থাকবে কর্ভাস গল্পটি। তাহলে সহায়ক পাঠ বই থেকে তোমায় থাকবে কর্ভাস গল্পটি। ভালো করে তোমরা সিলেবাসটা দেখে নাও। এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নেব। সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা নবম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 40, আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। একের দাগে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো 7টি প্রতিটি প্রশ্নে, মানে 1 করে 1 × 7 = 7। প্রথম, প্রাচীন যুগের সব ভাষায় আত্মনির্ভরশীল ও স্বয়ংসম্পূর্ণ, পরনির্ভরশীল, বর্তমানে অপ্রচলিত, বহু প্রচলিত। উত্তর হবে আত্মনির্ভরশীল ও স্বয়ংসম্পূর্ণ। পরের প্রশ্ন, আকাশে 7টি তারা কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত সেটি হলো ধূসর পাণ্ডুলিপি, মহাপৃথিবী, রূপসী বাংলা, বনলতা সেন। উত্তর হবে রূপসী বাংলা। পরের প্রশ্ন, এখনও সেই ফুল দুলছে, ফুল দুলছে ফুল, নিবিড় অন্ধকারে, সন্ধ্যার বাতাসে, গভীর হাওয়ায়, স্বপ্নের তারায়। উত্তর হবে সন্ধ্যার বাতাসে। পরের প্রশ্ন, সর্বোপরি তোমার ধমনীতে প্রবাহিত কেল্টিক রক্ত, ভারতীয় রক্ত, জার্মান রক্ত না মিশরীয় রক্ত? উত্তর হবে কেল্টিক রক্ত। পরের প্রশ্ন, রাধারানী রচনাংশের ঘটনার সময় শীতকাল, বর্ষাকাল, গরমকাল না বসন্তকাল? উত্তর হবে বর্ষাকাল। পরের প্রশ্ন, নোটখানি তাহারা ভাঙাইল না, কারণ তাদের দরকার ছিল না, নিজের টাকা নয় বলে, তাতে নাম লেখা ছিল বলে, তারা দরিদ্র কিন্তু লোভী নয়। উত্তর হবে তারা দরিদ্র কিন্তু লোভী নয়। পরের প্রশ্ন, মান্যচলিতে মৌলিক স্বরধ্বনির সংখ্যা হলো 12টি, 7টি, 20টি না 17টি? উত্তর হবে 7টি। পরের প্রশ্ন, স্প্যানিশ শব্দ ম্যানিফিকোর অর্থ হলো আশ্চর্য, অদ্ভুত, অসাধারণ, চমকপ্রদ না অসামান্য? উত্তর হবে চমকপ্রদ, অসামান্য। পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি, বাক্যটিতে যেন হলো সংশয়সূচক অব্যয়, সংযোজক অব্যয়, সাদৃশ্যসূচক অব্যয়, আলংকারিক অব্যয়। উত্তর হবে সাদৃশ্যসূচক অব্যয়। দুয়ে থেকে রয়েছে কম বেশি 15টি শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্নের মান 1 করে 1 × 7 = 7। প্রথম, নব নব সৃষ্টি রচনাংশে কোন কোন ভাষাকে লেখক সৈয়দ মুজতবা আলী বলেছেন আত্মনির্ভরশীল? উত্তর হবে নব নব সৃষ্টি রচনাংশে লেখক প্রাচীন যুগের হিব্রু, গ্রিক, আবেস্তা, সংস্কৃত এবং আরবি ভাষাকে আত্মনির্ভরশীল বলেছেন। পরের প্রশ্ন, কিন্তু বিঘ্ন আছে বহু, কোন কাজে বিঘ্ন আছে? ভারতবর্ষের, বিশেষত ভারতের নারী সমাজের সার্বিক উন্নয়নের কাজে প্রচুর বিঘ্ন আছে। পরের প্রশ্ন, বাংলার নীল সন্ধ্যাকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন? তবে বাংলার নীল সন্ধ্যাকে কবি কেশবতী কন্যার সঙ্গে তুলনা করেছেন। পরের প্রশ্ন, কবি লাউ মাচার পাশে কেন দাঁড়াতে বলেছেন? তবে কবি লাউ মাচার পাশে গিয়ে দাঁড়াতে বলেছেন কারণ পল্লী বাংলার প্রকৃতিলালিত সহজ সরল জীবনকে সেখানে খুঁজে পাওয়া যায়। বলেছে হাইকোর্টে মামলায় হেরে যাওয়ার ফলে রাধারানীদের কী অবস্থা হয়েছিল? লিখবে হাইকোর্টে মামলায় হেরে যাওয়ার ফলে ডিক্রি জারি করে রাধারানীদের বসতবাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছিল। অবশ্য কর্ভাসের ট্রেনিংয়ের সময় কখন ছিল? সকাল 8টা থেকে 9টা পর্যন্ত। পরে তদ্ভব শব্দ বলতে আমরা কি বুঝি? তদ্ভব শব্দটির অর্থ হলো তদ, অর্থাৎ তার অর্থ মূল ভাষা সংস্কৃত থেকে, ভব অর্থাৎ উদ্ভব বা উৎপন্ন। সংস্কৃত তথা প্রাচীন ভারতীয় আর্য ভাষার শব্দ থেকে তদ্ভব শব্দ উৎপন্ন হয়েছে। আরেকবার দেখে নাও তদ্ভব শব্দ। তদ্ভব শব্দটির অর্থ হলো তদ, তার অর্থ মূল ভাষা সংস্কৃত থেকে, ভব অর্থাৎ উদ্ভব বা উৎপন্ন।
সংস্কৃত তথা প্রাচীন ভারতীয় আর্য ভাষার শব্দ থেকে তদ্ভব শব্দ উৎপন্ন হয়েছে। পড়েছে যৌগিক ক্রিয়া কিভাবে গঠিত, উত্তর লিখবে ইয়া। এতে প্রত্যয়ন্ত অসমাপিকা ক্রিয়াপদের সঙ্গে অন্য একটি ধাতু যোগ করে যৌগিক ক্রিয়া গঠিত হয়। যেমন খা যুক্ত ইয়া, খাইয়া যুক্ত দেখ, খাইয়া দেখ বা খাইয়া দেখো। ব্যাকরণে সর্বনামের প্রয়োজন কি, উত্তর লিখবে বারবার নামপদের ব্যবহার না করে তার বদলে ব্যবহৃত হয়ে বাক্যকে সংহত ও শ্রুতিমধুর করে তোলাতেই সর্বনামের সার্থকতা। তিনি তাকে রয়েছে নিচের যে কোনো একটি প্রশ্নের 60টি শব্দে উত্তর দাও। প্রশ্নের মান 3। 3-1 সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল। কেন সংস্কৃত ভাষা সম্পর্কে একথা বলা হয়েছে, দেখবে সংস্কৃত ভাষা সম্পর্কে একথা বলার কারণ। সৈয়দ মুস্তফা আলী সংস্কৃত ভাষাকে আত্মনির্ভরশীল ভাষা বলেছেন। তার মতে কোনো নতুন চিন্তা অনুভূতির প্রয়োজনের জন্য নতুন শব্দের প্রয়োজন হলে সংস্কৃত ভাষা তা অন্য ভাষা থেকে ধার করার কথা কোনোভাবেই ভাবে না। পরিবর্তে নিজের শব্দভাণ্ডারে এমন কোনো ধাতু বা শব্দ খোঁজ করে যা সামান্য অদলবদল করে কিংবা পুরনো ধাতু দিয়েই নতুন শব্দটি তৈরি করা যেতে পারে। এই কারণেই সংস্কৃতকে একটি স্বয়ংসম্পূর্ণ এবং আত্মনির্ভরশীল ভাষা বলা হয়েছে। প্রশ্ন, তার সঙ্গে বনিয়ে চলা অসম্ভব। কার সম্পর্কে কেন এই মন্তব্য করা হয়েছে, তো লিখবে উদ্দিষ্ট ব্যক্তি। স্বামী বিবেকানন্দ মিস নোকে উদ্দেশ্য করে মিস মুলার সম্পর্কে মন্তব্যটি করেছেন। মন্তব্যের কারণ, মিস মুলার বিবেকানন্দের মতে তার নিজের ভাবে চমৎকার মহিলা, কিন্তু ছেলেবেলা থেকে নিজেকে নেত্রী ভাবা এবং নিজের ক্ষমতায় অতিরিক্ত বিশ্বাস তাকে বিচ্ছিন্ন করে তুলেছে। বিবেকানন্দের মনে হয়েছে যে মিস নো অল্প দিনেই বুঝে নিতে পারবেন যে মিস মুলারের সঙ্গে কাজ করা সম্ভব নয়। 4 রয়েছে নিচে যে কোনো একটি প্রশ্নের 60টি শব্দে উত্তর দাও। প্রশ্নের মান 3। প্রথম, আকাশে 7টি তারা যখন উঠেছে ফুটে আমি পাই টের, আমি কে, তিনি কি টের পান, উত্তর হবে আমির পরিচয়। আকাশে 7টি তারা কবিতা থেকে গৃহীত আলোচ্য পংক্তিটিতে আমি হলেন কবি জীবনানন্দ দাশ নিজে। টের পাওয়ার বিষয়, যখন আকাশে 7টি তারা ফুটে ওঠে তখন কবি টের পান যে বাংলার প্রকৃতি এবং সেই প্রকৃতি লালিত জীবনের মধ্যেই রয়েছে বাংলার প্রাণ। নরম ধানের গন্ধ, কলমির গন্ধ, হাঁসের পালক স্বর, পুকুরের জল, চাঁদা সরপুটিদের মৃদুগন্ধ, এসবে কবি বাংলার প্রাণ খুঁজে পান। আবার কিশোরীর চাল ধোয়া ভিজে হাত কিংবা কিশোরের পায়ে দলা মুথা ঘাসে এ প্রাণময়তাকেই কবি দেখেন। খসে হবে খ দন্তশয়, খসে পড়া লাল বটফলের ক্লান্ত নীরবতাতেও তিনি বাংলার প্রাণকে উপলব্ধি করেন। এইসবই তিনি টের পান আকাশে 7টি তারা উঠলে। পরের প্রশ্ন, নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না, পংক্তিটি ব্যাখ্যা করো। দীনেন্দ্রনাথ চক্রবর্তী তার আবহমান কবিতায় দেখিয়েছেন যে একসময় মানুষ নিবিড় ভালোবাসায় ঘর বেঁধেছিল গ্রাম বাংলায়। পরবর্তীকালে গ্রাম সভ্যতার সমৃদ্ধি নষ্ট হয়ে যায় নাগরিক সভ্যতার অগ্রসনে, কিন্তু প্রকৃতি সেখানে নিজের হাতে একইভাবে সাজিয়ে রাখে। জীবন বয়ে চলে স্বচ্ছন্দ সহজ গতিতে, আর শহরের ক্লান্ত মানুষেরা শান্তির খোঁজে বারবার ফিরে আসে গ্রাম বাংলার বুকে। নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না, অর্থাৎ তার গ্রহণযোগ্যতা শেষ হয় না। 5 রয়েছে নিচে যে কোনো একটি প্রশ্নের 150 শব্দে উত্তর দাও। প্রশ্নের মান 5। প্রথম, নোটখানি তাহারা ভাঙাইল না, তুলিয়া রাখিল। তাহারা দরিদ্র কিন্তু লোভী নয়। মন্তব্যটির তাৎপর্য গল্পাংশ অবলম্বনে আলোচনা করো। পথ্য সংগ্রহের চেষ্টা, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রাধারানী গল্পাংশে রাধারানীর মা অসুস্থ হয়ে পড়ায় 11 বছরেরও কম বয়সী পিতৃহীন রাধারানীকে মায়ের পথ্য সংগ্রহের জন্য ফুলের মালা গেঁথে তা রথের হাটে বিক্রির জন্য যেতে হয়। সাহায্যকারী প্রতীক, প্রবল বৃষ্টির কারণে মালা বিক্রি না হলে এক প্রতীক তার সাহায্যকারীর ভূমিকায় উপস্থিত হন। মালাটি কিনে নেন তাই নয়, 4 পয়সা দাম ঠিক হলেও তার বদলে 2 টাকা দেন। সাহায্য গ্রহণে রাধারানীর সম্মতি, এই ঘটনাটি রাধারানী মেনে নিতে না পারলেও মায়ের কথায় তা গ্রহণ করে। এরপরে কাপড় ব্যবসায়ী পদ্মলোচনের মাধ্যমে ওই ব্যক্তির পাঠানো 2টি কাপড়ও রাধারানী বিস্ময়ের সঙ্গে গ্রহণ করে।
নোট প্রাপ্তি ও তা ফেরতের চেষ্টা। ঘর ঝাড় দিতে গিয়ে পাওয়া নোটটি সে বা তার মা গ্রহণ করতে পারেনি, কারণ তা ছিল তাদের প্রয়োজনের অতিরিক্ত। তাই নোটটি পাওয়ার পরদিন সেটি ফেরত দেওয়ার জন্য তারা সেই পথিক রুক্মিণী কুমার রায়ের অনেক খোঁজ করেছিল। তাকে খুঁজে না পেয়ে নোটটি না ভাঙিয়ে তারা তুলে রাখে। ঘটনার তাৎপর্য: এই ঘটনা প্রমাণ করে দারিদ্র রাধারানীর পরিবারের সততা ও নির্লোভ মানসিকতা কেড়ে নিতে পারেনি, বরং লোভকে জয় করার মধ্যে দিয়ে তারা মহান হয়ে উঠেছে। পরের প্রশ্ন, রাধারানী গল্পাংশের পথিক চরিত্রটি আলোচনা করো। শুরুর কথা: বঙ্কিমচন্দ্রের রাধারানী গল্পাংশে শেষে জানা যায় পথিকের নাম রুক্মিণী কুমার। বৃষ্টিতে পণ্ড হয়ে যাওয়া রথের মেলা থেকে ফেরার পথে রাধারানীর সঙ্গে তার আলাপ। তার চরিত্রের যে বিশেষত্বগুলি আমাদের চোখে পড়ে সেগুলি হলো দয়ালু ও পরোপকারী। পথিকটি বৃষ্টি ভেজা অন্ধকার পিছল পথে রাধারানীকে হাত ধরে বাড়ি পৌঁছে দেয়। রাধারানীর প্রয়োজন ও তার বিক্রি না হওয়া মালার কথা শুনে পথিক সেই মালাটিও কিনে নেয়। শুধু তাই নয়, মূল্য হিসাবে পয়সার বদলে তাকে টাকা দেয়। রাধারানীর পরার আর কাপড় নেই শুনে পদ্মলোচন সাহার দোকানে কাপড়ের দাম দিয়ে তা রাধারানীকে পৌঁছে দেওয়ার নির্দেশও দিয়ে যায় সেই পথিক। এই সব তার পরোপকারী উদারমন স্বভাবকে স্পষ্ট করে। আত্মপ্রচার বিমুখ: রুক্মিণী কুমার উপকার করলেও সে কখনোই তা সরাসরি জানতে দেয়নি। এমনকি রাধারানীদের আর্থিক অবস্থার কথা জানতে পেরে সবার অজান্তেই তার ঘরে নোটখানি রেখে গেছে। বাস্তব বুদ্ধিসম্পন্ন: রুক্মিণী কুমার ছিল বাস্তব বুদ্ধিসম্পন্ন। তাই রাধারানীর ঘরে ফেলে যাওয়া নোটটিকে কেউ যাতে চোরা নোট বলতে না পারে সেই জন্য তাদের দাতা ও প্রাপকের নামটি লিখে রেখে যান। কোনো একটি প্রশ্নের 150 শব্দে উত্তর দাও। প্রশ্নের মান 5। প্রথম, বর্তমান যুগে ইংরেজি ও বাংলা আত্মনির্ভরশীল নয়। আত্মনির্ভরশীল ভাষা কাকে বলে? লেখকের এরকম মনে হওয়ার কারণ কি? আত্মনির্ভরশীল ভাষা: লেখক সৈয়দ মুজতবা আলী তার নব সৃষ্টি, এটা সিঙ্গেল ইনভার্টেড করার মধ্যে রাখবে, রচনায় বলেছেন যে ভাষার আত্মনির্ভরশীলতার অর্থ ভাষার স্বয়ংসম্পূর্ণতা। সংস্কৃতকে উদাহরণ হিসাবে দেখিয়ে তিনি বলেছেন যে এই ভাষায় কোনো নতুন চিন্তা, অনুভূতি কিংবা বস্তুকে বোঝানোর জন্য শব্দের প্রয়োজন হলে সংস্কৃত তা নিজের ভাণ্ডারেই সন্ধান করে। প্রয়োজনে এমন কোনো ধাতু বা শব্দকে খুঁজে নিতে চায় যা সামান্য অদল বদল করে বা পুরনো ধাতুর সাহায্যে একটি নতুন শব্দ নির্মাণ করে নেওয়া যায়। তাই সংস্কৃত একটি আত্মনির্ভরশীল ভাষা হয়ে উঠতে পেরেছে। পরের প্রশ্ন, লেখকের এরকম মনে হওয়ার কারণ কি? ভাষার স্বয়ংসম্পূর্ণতা: ভাষার স্বয়ংসম্পূর্ণতা প্রসঙ্গে লেখক বর্তমান যুগের ইংরেজি ও বাংলা ভাষার উল্লেখ করেছেন। অতিরিক্ত শব্দগ্রহণ: আধুনিক কালের ভাষা ইংরেজি এবং বাংলা অন্যান্য ভাষা থেকে অতিরিক্ত শব্দগ্রহণ করে নিজের ভাণ্ডারকে সমৃদ্ধ করার ও প্রয়োজন মেটানোর চেষ্টা করে। আরবি ফার্সি শব্দে স্থান লাভ: পাঠান মোগল যুগে এভাবেই বাংলা ভাষায় প্রচুর আরবি ফার্সি শব্দ স্থান লাভ করেছে। বাংলা পরবর্তীকালে ইংরেজি থেকে এবং ইংরেজি মাধ্যমে অন্যান্য ভাষা থেকে শব্দ গ্রহণ করেছে। এই কারণে ইংরেজি ও বাংলা লেখকের মতে স্বয়ংসম্পূর্ণ ভাষা নয়। পরের প্রশ্ন, আকাশে সাতটি তারার কবিতায় জীবনানন্দের প্রকৃতিবিধির পরিচয় দাও। কবির প্রকৃতি চেতনা: প্রকৃতিপ্রেমী কবি জীবনানন্দ সন্ধ্যাকালীন রূপসী বাংলার যে সৌন্দর্য দেখেছেন তাই ব্যক্ত করেছেন আকাশে সাতটি তারা কবিতায়। দিগন্তরেখায় বিলীন: সূর্য যখন অস্ত যায় তখন তার লাল আভায় আকাশের মেঘ পাকা কামরাঙা ফলের মতো লাল হয়ে ওঠে। কিছুক্ষণ পরে সেই মেঘও দিগন্তরেখায় বিলীন হয়। আকাশে তারা ফুটে ওঠে। দিনরাত্রির সন্ধিক্ষণ এই স্নিগ্ধ সন্ধ্যায় বাংলার প্রকৃতির অপরূপ রূপ পৃথিবীর সব জায়গা থেকে আলাদা। এলোকেশী কন্যা: সূর্য অস্ত গেলে যেন এক এলোকেশী মেয়ে দেখা দেয় বাংলার আকাশে। আর ছড়িয়ে পড়া কালো চুল ধীরে ধীরে অন্ধকারের আমেজ নিয়ে আসে বাংলার প্রকৃতির বুকে। হিজল, কাঁঠাল, জাম ইত্যাদি গাছের পাতা ছুঁয়ে নেমে আসা অন্ধকার যেন সেই রূপসীরই চুলের সোহাগ ভরা চুম্বন। সন্ধ্যার রূপ: কবি বাংলার সন্ধ্যার রূপ শুধু চোখেই দেখেননি, গন্ধেও তাকে অনুভব করেছেন। গাছপালা, লতা, গুল্ম, ঘাস, ফল, পুকুর, মাছ, হাঁস, মানুষ সব কিছুর গন্ধ মিলে তৈরি হয় বাংলার সন্ধ্যার গন্ধ। কবির মনে হয় এ যেন সেই এলোকেশী কন্যার চুলের স্নিগ্ধ সুবাস। শেষের কথা:
এইভাবে গাছপালা, মানুষ, অন্যান্য জীবকে নিয়ে বাংলার যে পরিপূর্ণ প্রকৃতি, তার মধ্যেই জীবনানন্দ খুঁজে পেয়েছিলেন তার রূপসী বাংলাকে। পরে রয়েছে সাথে দাগে, নিচে যে কোনো একটি প্রশ্নের 150 শব্দে উত্তর দাও। প্রশ্নের মান 5। প্রথম, অন্য প্রাণীর তুলনায় পাখির ক্ষমতা আরও বেশি, আরও বিস্ময়কর। কর্ভাস গল্প অনুসারে মন্তব্যটির যথার্থতা নিরূপণ করো। কথামুখ, প্রত্যেক প্রাণীরও নির্দিষ্ট কিছু সহজাত ক্ষমতা থাকলেও নিজের অভিজ্ঞতা থেকে প্রফেসর শঙ্কুর মনে হয়েছিল যে পাখিদের ক্ষমতাও আরও বেশি। বাবুইয়ের অনন্যতা, কোনো মানুষের পক্ষে বাবুইয়ের মতো বাসা তৈরি করা সহজ কাজ নয়। ম্যালিফাউলের অনন্যতা, অস্ট্রেলিয়ার ম্যালিফাউল নামের পাখিটি নিজের ডিমে তা দেয় না, কিন্তু কোনো এক আশ্চর্য কৌশলে বাসার ভিতরের তাপমাত্রাকে 78 ডিগ্রি ফারেনহাইটের থেকে সামান্য কমও হতে দেয় না, আবার বেশি হতে দেয় না, বাইরের তাপমাত্রা যাই হোক না কেন। গ্রিবের অনন্যতা, গ্রিব নামের পাখি জলে ভেসে থাকা অবস্থায় শত্রুর আগমনের ইঙ্গিত পেলে নিজের দেহ ও পালক থেকে কোনো এক অজ্ঞাত উপায়ে বায়ু বার করে দিয়ে শরীরের স্পেসিফিক গ্র্যাভিটি বাড়িয়ে ডানা অবধি জলে ডুবে ভাসতে থাকে। অন্যান্য পাখির অনন্যতা, এছাড়া পাখির দিক নির্ণয় ক্ষমতা, ঈগল পাখি শিকার করার ক্ষমতা, শকুনের ঘ্রাণ শক্তি, অনেক পাখিরই আশ্চর্য সঙ্গীত প্রতিভা ইত্যাদিও নজরে রাখার মতো। পাখিদের এইসব বিস্ময়কর ক্ষমতায় প্রফেসর শঙ্কুকে আকৃষ্ট করেছিল। পরের প্রশ্ন, কর্ভাসের মানবসুলভ বুদ্ধির পরিচয় কোন কোন ঘটনায় পাওয়া যায় লেখো। ঘটনার উল্লেখ, অর্নিথন তৈরির সময় থেকেই কর্ভাসের নিজস্বতা শঙ্কুকে আকৃষ্ট করেছিল। এই কারণে তাকেই তিনি ছাত্র হিসাবে নির্বাচন করেন। একাধিক ঘটনায় কর্ভাসের মধ্যে মানবসুলভ বুদ্ধি ও বিবেচনাবোধের প্রকাশ দেখা যায়। কর্ভাস ও নিউটন, নিউটনের সঙ্গে কর্ভাস বন্ধুত্ব তৈরি করে নেয়। নিউটনের জন্য সংগ্রহ করে আনা সদ্য কাটা মাছের টুকরো। শিখন ক্ষমতা, কর্ভাস 2 সপ্তাহে ইংরেজি কথা ও সংখ্যা লিখতে শিখে যায়। কাগজে নিজের নাম ইংরেজিতে লেখে। সহজ যোগ বিয়োগ করতে পারে, কী বার তাও লিখে দিতে পারে। শঙ্কুকে সাহায্য, সান্তিয়াগো যাওয়ার জন্য স্যুটকেস গোছানোর শেষ হয়ে যাওয়ার পরে বাক্সের ঢাকনা বন্ধ করার জন্য শঙ্কু পাশ ফিরে দেখেন স্যুটকেসের চাবি ঠোঁটে নিয়ে কর্ভাস দাঁড়িয়ে আছে। আবার শঙ্কু পাসপোর্ট নিতে ভুলে গেলে তা মনে করানোর দায়িত্বও নিয়েছে কর্ভাস। আরগাসের প্রতি আচরণ, হোটেলের ঘরের আলো নিভিয়ে দিয়ে আরগাসের উপস্থিতিকে পছন্দ না করার কথা কর্ভাস জানিয়ে দিয়েছে। আবার তাকে নিয়ে পালিয়ে যাওয়ার সময় আত্মরক্ষার জন্য আরগাসের চশমা খুলে নিয়েছে সে। এইসব ঘটনায় প্রমাণ করে মানবসুলভ বুদ্ধির অধিকারী কর্ভাস ব্যতিক্রমী ছিল। 8 দাগে রয়েছে, নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 5। প্রথম, ভাব সম্প্রসারণ করো। অন্ন চাই, প্রাণ চাই, আলো চাই, চাই মুক্ত বায়ু, চাই বল, চাই স্বাস্থ্য, আনন্দ উজ্জ্বল পরমায়ু, সাহস বিস্তৃত বক্ষপট। ভালো করে দেখে নাও উত্তরটা। আমি আর মুখে বলছি না, আমি আস্তে আস্তে স্ক্রল ডাউন করে, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওকে থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ উত্তর তোমাদের খাতায় নোট ডাউন করে নেবে। পরে রয়েছে প্রদত্ত রচনার 1/3 শব্দের মধ্যে সারাংশ লেখো। পরে রয়েছে সারাংশ লেখো। ভালো করে সারাংশটা দেখে নাও, উত্তরটা দেখে নাও। পরের প্রশ্ন, ভাব সম্প্রসারণ করো। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। ভালো করে দেখে নাও উত্তরটা। এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামেরি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের নবম শ্রেণীর বাংলার কোশ্চেন পেপার। ভালো তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে থাকতে ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করো, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দাও যারা এবছর নবম শ্রেণীতে পড়ছে। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তার উপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে। আমরা কিন্তু ইতিমধ্যে নবম শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে।
ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও।